বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান চোর, পুলিশ বাহিনীর প্রধান চোর। এই জন্য কি আমরা যুদ্ধ করেছিলাম? সংসদ সদস্য কারা হয়? যাদেরকে টুকরা টুকরা করে বিনা ভোটে যারা এমপি হয় টুকরা টুকরা করে কমোডে ফেলে ফ্ল্যাশ করে দেওয়া। বাংলাদেশকে হাতে রাখতে বিএনপি অস্ত্র ফেল, ডোনাল্ড লু এর নতুন মাস্টার প্ল্যান। বাংলাদেশকে হাতে রাখতেই হবে। নির্বাচনের আগের কোনো প্ল্যানই কাজে আসেনি। নিষেধাজ্ঞার ভয় কিংবা হুমকি সব অস্ত্রই ফেল হয়েছিল যুক্তরাষ্ট্রের। সরকার বেশি দিন ক্ষমতায় নাই। বাংলাদেশে যিনি এই মুহূর্তে ফেসিবাদের রানী হিসেবে আবির্ভূত হয়েছেন সেই শেখ হাসিনা, তিনিও তার রাজনৈতিক ক্যারিয়ারের সবচাইতে খারাপ একটি সময় অতিক্রম করছেন এবং এটা বলা যায় যে শেখ হাসিনা এক গভীর সংকটে টাকা হলে তো আমরা বুঝতে পারবো তার নিশ্চয়ই তার কোনো এক্সপ্লানেশন আছে, নিশ্চয়ই তার আয়ের কোনো সোর্স আছে, না হলে সেই বা এরকম অপকর্ম করবে এটা তো তাকে সুযোগ দিতে হবে। তার সে সুযোগ পেলে নিশ্চয়ই আসবেন, কথা বলবেন, তাহলেই বোঝা যাবে তার কতখানি অবৈধ, কতখানি তিনি তার নিজস্ব সম্পদ দিয়ে বৃদ্ধি করেছেন। তো সে ধারাবাহিকতায় প্রিয় দর্শক, আজ আমি এমন এক কুখ্যাত পুলিশ কর্মকর্তার মুখোশ আপনাদের সামনে উন্মোচন করতে চলেছি, যিনি একাধিকবার চাঁদাবাজি করতে গিয়ে তিনি ধরা খেয়েছেন। তিনি বর্তমানে বাংলাদেশ আর্মড পুলিশ ব্যাটালিয়নের ডিআইজি অপারেশনস এর মতো একটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। আজকে মার্কিন যুক্তরাষ্ট্র অ্যান্টি ক্লেপ্টোক্রেসি অ্যাক্টের দ্বারা যখন একটা স্যাংশনের কথা শুনলাম, এরপরে দেখছি কিছু নড়াচড়া। তা নিজের ঘরে দায় নিচ্ছেন না। যদি আরো অনুসন্ধানী কোনো তদন্ত হয়, এই ধরনের বেনজির, এই ধরনের আজিজ, জ্ঞান আজিজ এই সরকারের মধ্যে আরো অনেকেই ঘাপটি মেরে আছেন। আমরা তো আগে শুনি পুলিশ প্রধানদের এত অপকীর্তি, প্রধানমন্ত্রীর দায় কি আপনার উপর যায় না? ওবায়দুল কাদের এগুলোর দায় কি আপনাদের উপর যায় না? এই সরকারি হচ্ছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি খবরে আপনাদের জানাই স্বাগতম। আজকের এই নিউজে আপনারা দেখতে পারবেন বাংলাদেশের পুলিশকে নিষেধাজ্ঞা দিল জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্র। সেই সাথে আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে কিন্তু লাস্ট ওয়ার্নিং দিয়ে দিয়েছে জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্র। সেই সাথে কিন্তু বিএনপিরা খুশিতে আত্মহারা এবং বিএনপিদের জন্য বড় একটি সুসংবাদ রয়েছে। যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ কিন্তু বিএনপিদের বড় একটি সুসংবাদ দিয়েছে, সেই সাথে কিন্তু আওয়ামী লীগদেরকে একদম দুঃসংবাদে ভরিয়ে দিয়েছে। আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত এবং প্রমাণের মাধ্যমে সব কিছু দেখতে পারবেন। সেই সাথে প্রিয় দর্শক, শুরুতে যে ভিডিওগুলো আপনাদের দেখিয়েছিলাম সেই ভিডিওগুলো আপনারা বিস্তারিত মাধ্যমে একের পর এক দেখতে পারবেন। বেশি কথা বলবো না, আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। বিস্তারিত ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। প্রিয় দর্শক, এই ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো একে একে দেখে আসি। বিএনপি অস্ত্র ফেল, ডোনাল্ড লু এর নতুন মাস্টার প্ল্যান। বাংলাদেশকে হাতে রাখতেই হবে। নির্বাচনের আগের কোনো প্ল্যানই কাজে আসেনি। নিষেধাজ্ঞার ভয় কিংবা হুমকি সব অস্ত্রই ফেল হয়েছিল যুক্তরাষ্ট্রের। তাই এবার ঘুরপথে বাংলাদেশকে হাতে রাখতে চাইছে জো বাইডেনের দেশ। সামনের দিকে তাকিয়ে নতুন করে বাংলাদেশকে বোঝাতে চাইছে যুক্তরাষ্ট্র। এবার মাস্টার স্ট্রোক, দুর্নীতি বিরোধী কাজ। বিএনপির সাথে কোনো আলোচনা নয়, এবার বাংলাদেশ সরকারের পাশে ডোনাল্ড লু। কিন্তু হঠাৎ এমন বদল কেন? নির্বাচনের পর বাংলাদেশে এসে বিএনপির সাথে কেন দেখা করেননি লু? সামনে এসেছে আসল সত্যিটা। নির্বাচনে আওয়ামী লীগ জিততেই বাংলাদেশ নিয়ে পুরো স্ট্র্যাটেজি বদলে ফেলেছে যুক্তরাষ্ট্র। আসল উদ্দেশ্যটাই বাকি, বাংলাদেশের পিছু ছাড়েনি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, বুঝিয়ে দিলেন লু। তলানিতে যুক্তরাষ্ট্র বিএনপির সম্পর্ক, মূল টার্গেট বাংলাদেশ সরকার। বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচনের পর এটা স্পষ্ট হয়ে গিয়েছিল যে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের মতপার্থক্যের দিন শেষ। যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে একটা সমঝোতার সম্পর্কে আসতে চাইছে, যাতে ইন্দো প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশকে হাতে রাখতে পারে। এই সোজা অঙ্কটা জানে বাংলাদেশও। নির্বাচনের আগে দেশটাতে যা ডামাডোল হয়েছিল তা দেখেছে গোটা বিশ্ব। নির্বাচনকে কেন্দ্র করে রীতিমতো যেন চলছিল দড়ি টানাটানি। বিএনপি আশা করেছিল যুক্তরাষ্ট্রের সহায়তায় কোথাও গিয়ে হয়তো নির্বাচনটা বাতিল হলেও হতে পারে, কিন্তু তা হয়নি। আর ঠিক সেই সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সঙ্গে বিএনপির যোগাযোগ ছিল, জানিয়ে দেশটার কূটনৈতিক মহলে ওঠে জোর গুঞ্জন। কিন্তু এখন সেসব যেন পুরোটাই অতীত। নির্বাচনের পরে ডোনাল্ড লু বাংলাদেশ সফরে গিয়ে বিএনপির সঙ্গে কোনো রাজনৈতিক বৈঠক করেননি। অথচ এই সময় এই লুয়ের চিঠি নিয়ে রীতিমতো কাল ঘাম ছুটেছিল আওয়ামী লীগের। ক্ষমতায় আসার স্বপ্ন দেখেছিল বিএনপি। বাংলাদেশকে সবসময় ভয়ে ভয়ে থাকতে হতো, এই বুঝি যুক্তরাষ্ট্র থেকে নিষেধাজ্ঞা এলো। কিন্তু এখন সেসব অতীত, ভুলে গেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক মেরামতেই তারা এখন ব্যস্ত। বিষয়টা শুধু এখানেই থেমে নেই। নির্বাচনের আগে বিএনপির সঙ্গে লুয়ের যে যোগাযোগ ছিল তা স্বীকার করেছেন। বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে তিনি বৈঠকের সুযোগও পেয়েছিলেন, কিন্তু এখন সরাসরি কথার মাধ্যমে বুঝিয়ে দিলেন পুরোটাই ছিল একটা ভূ রাজনৈতিক স্ট্র্যাটেজি। নির্বাচনের পর বিরোধী দলের সঙ্গে দেখা না করার প্রসঙ্গে ভয়েস অফ আমেরিকার সাক্ষাৎকারে লু বলেছেন তিনি গত বছরের নির্বাচনের আগে বাংলাদেশের রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে গোল টেবিল বৈঠকের সুযোগ পেয়েছিলেন, কিন্তু এখন যেহেতু প্রাক নির্বাচনের সময় নয়, তাই তিনি এবারের সফরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দেখা করেননি। অর্থাৎ তার প্রয়োজন মনে হয়েছিল, তাই বিএনপির সঙ্গে বৈঠকের প্রসঙ্গ উঠেছিল।
আর এখন প্রয়োজন নেই, তাই বৈঠক করছেন না। পুরোপুরিভাবে সমঝোতায় আসতে চাইছেন বাংলাদেশ সরকারের সঙ্গে। আর অপরদিকে বিএনপির কাছেও কিন্তু লুয়ের আবেদন অনেকটা কমছে। নির্বাচনের আগে আগ্রহের জায়গা থাকলেও এখন বিএনপির কাছে যেন অনেক দূরের মানুষ তিনি, কারণ জাতীয় নির্বাচনের আগে সংলাপ ইস্যুতে লুয়ের ভূমিকায় অনেকটা হতাশ হয়েছিল বিএনপি। এই রাজনৈতিক দল ভেবেছিল সংলাপে বসতে আরো জোরালো পদক্ষেপ নেবেন লু। নির্বাচনের আগে তার সফর নিয়ে বিএনপিতে এক ধরনের প্রত্যাশা তৈরি হয়েছিল, সেই আশা ভঙ্গ হয়েছে নির্বাচনের পরেই। বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের চাপ থাকলেও বিএনপি বিশেষ সুবিধা করে উঠতে পারেনি। বাংলাদেশের আস্থা ফিরে পাচ্ছে যুক্তরাষ্ট্র, পিছু ছাড়ছে না নিষেধাজ্ঞার ভয়। বিগত কয়েক মাস ধরেই কিন্তু বাংলাদেশকে নিয়ে যুক্তরাষ্ট্র আলোচনায় থাকার চেষ্টা করছে। তবে এবার দুই দেশের মধ্যে গুরুত্ব পাচ্ছে বাংলাদেশের দুর্নীতি। বাংলাদেশ সফর নিয়ে ভয়েস অফ আমেরিকাকে দেওয়া সাক্ষাৎকারে লু স্পষ্ট বলেছেন, এই দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আর এখানেই রয়ে গিয়েছে সেই আবারও নিষেধাজ্ঞার প্রশ্নটা। তাহলে কি ভবিষ্যতে বাংলাদেশি নাগরিকদের উপর দুর্নীতির সঙ্গে সম্পর্কিত কোনো নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র আরোপ করবে? এমতো সংশয়ের জায়গায় ডোনাল্ড লু কিন্তু কথাটা একটু ঘুরিয়ে বলেছেন। তার কথায়, যদি যুক্তরাষ্ট্রের কাছে উল্লেখযোগ্য দুর্নীতির বিশ্বাসযোগ্য তথ্য থাকে, তখন তারা কিন্তু গোটা বিষয়ে নিষেধাজ্ঞা কিংবা ভিসা বিধি নিষেধের আকারে প্রকাশ্যে একটা পদক্ষেপ নিয়ে থাকে। অর্থাৎ তিনি বুঝিয়ে দিলেন, নিষেধাজ্ঞা নামক জুজুর ভয় থেকে বাংলাদেশ এখনো পর্যন্ত সম্পূর্ণ নিরাপদ নয়। সে যতই যুক্তরাষ্ট্র বাংলাদেশের সম্পর্ক গভীর হোক না কেন, যুক্তরাষ্ট্র মনে করলেই বাংলাদেশের নাগরিকদের উপর নিষেধাজ্ঞা চাপাতে পারে। যদিও ডোনাল্ড লু আশ্বাস দিয়ে বলেছেন, তিনি আশা করেন যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণের সঙ্গে মিলে সমস্ত রকম দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে একসঙ্গে কাজ করবে। লু মে মাসের মাঝামাঝি সময় বাংলাদেশ সফরে এসে বৈঠক করেছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তথা প্রতিমন্ত্রী সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে। তাহলে কি ধীরে ধীরে যুক্তরাষ্ট্র বাংলাদেশের কাছে আস্থার জায়গাটা ফিরে পাচ্ছে? এটা অবশ্যই বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের নীতি পরিবর্তনের একটা ইঙ্গিত। লু এর কথায়, বাংলাদেশের গণতন্ত্র এবং মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন সবসময় তাদের কাছে একটা বড় অগ্রাধিকার। আর যদি নির্বাচনের প্রসঙ্গে বলা হয়, তাহলে যুক্তরাষ্ট্র অবাধ নিরপেক্ষ নির্বাচনকে সমর্থন করে। আর সেই বিষয়টা নিশ্চিত করতেই নির্বাচনকালীন সময়ে তারা বাংলাদেশের সরকার বিরোধী দল থেকে শুরু করে সুশীল সমাজের সঙ্গে নির্বাচনের পরিবেশ তৈরি করার চেষ্টা করেছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের সার্বভৌমত্বকে সম্মান করে। দুই দেশের সম্পর্কে হঠাৎ এমন ভুল বদলের মূলে রয়েছে ইন্দো প্যাসিফিক অঞ্চল। এটা স্বাধীন, উন্মুক্ত, সমৃদ্ধ, নিরাপদ এবং স্থিতিশীল অঞ্চল। সেই জায়গায় দাঁড়িয়ে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ উভয়ই এই অঞ্চলের ব্যাপারে একটা অভিন্ন দৃষ্টিভঙ্গি লালন করে চলেছে, যেখানে গতিশীল এবং দ্রুত বর্ধনশীল অর্থনীতি হিসেবে আলাদা জায়গা করে নিয়েছে বাংলাদেশ। শুধু তাই নয়, এই অঞ্চলে বাণিজ্য প্রসারের জন্য একটা সেতু কিংবা সমৃদ্ধির নগর হিসেবে কাজ করার সুযোগ করে দিচ্ছে বাংলাদেশের অবস্থান। আর তাই এই অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর পাশাপাশি নিরাপত্তা, সহযোগিতা বৃদ্ধি, গণতন্ত্র, মানবাধিকার উন্নয়ন, জলবায়ু সংকট মোকাবিলায় বাংলাদেশি অংশীদারের সঙ্গে কাজ করতে আগ্রহী জো বাইডেনের দেশ। বাংলাদেশ থাকবে যুক্তরাষ্ট্রের হাতে, জো বাইডেনের বড় স্বপ্ন। সোজা কথায়, বাংলাদেশকে কোনো মতেই যেন হাতছাড়া করতে চাইছে না যুক্তরাষ্ট্র। কারণ ইন্দো প্যাসিফিক অঞ্চলকে কেন্দ্র করে বিগত কয়েক বছর ধরেই কিন্তু ব্যাপক আলোচনা, বিশ্লেষণ চলছে। আর এই অঞ্চলের বর্তমান এবং ভবিষ্যৎ গুরুত্বের বিষয়টা বুঝতে পেরেই তাকে কেন্দ্র করে নিজেদের পররাষ্ট্র নীতিকে ঢেলে সাজিয়েছেন জো বাইডেন। বিশেষ করে ভারত আর চীনের ব্যাপক উত্থানের কারণে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল তথা ইন্দো প্যাসিফিক অঞ্চলের গুরুত্ব দিনের পর দিন বেড়েই চলেছে। শুধু ভারত কিংবা চীনই নয়, এখানে রয়েছে আসিয়ান দেশগুলো, পাশাপাশি রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়ার মতো দেশ। সব মিলিয়ে এই অঞ্চলের অর্থনৈতিক বিকাশের পাশাপাশি ভূরাজনৈতিক গুরুত্ব কিন্তু কম নয়। একটা সময় যে বিশ্ব অর্থনীতি কিংবা বিশ্ব রাজনীতির প্রাণকেন্দ্র ছিল ইউরোপ, পরবর্তীকালে ইউরোপের পাশাপাশি ব্যাপকভাবে গুরুত্ব পাচ্ছে মধ্যপ্রাচ্য। এই সরকার বেশি দিন ক্ষমতায় নাই। সরকার নিজেই তার কার্যক্রমে প্রমাণ করেছেন। ভারতে গিয়েছিলেন, আমাদের খুব লজ্জা হয়েছে। তিনি গিয়ে তো পানি টানতে পারতেন, 15 বছর হয়ে গেল, তিস্তার পানি টানতে পারতেন। সীমান্তে হত্যাকাণ্ড বন্ধের জন্য একবারের জন্য অনুরোধ করতে হবে। আমার মনে হয় তিনি ভুলে গেছেন। সীমান্তে মানুষ মাত্র এই কথা বলতে, পানি চেতে, এগুলো বোধহয় তিনি ভুলে গেছেন। তিনি যেন এটা হচ্ছে ভ্রমণ করতে গিয়েছেন, পর্যটনের ব্যাপারে গেছেন। বন্ধুরা, আমাদের দেশ আমাদের রক্ষা করতে হবে, আমাদের গণতন্ত্র আমাদের ফেরত আনতে হবে, আমাদের লড়াইটা আমাদের করতে হবে। আমরা যে লড়াইটা 15-17 বছর ধরে করছে, আর একটু ঐক্যবদ্ধভাবে যদি করতে পারি, আমি নিশ্চিত এই সরকার ক্ষমতায় থাকতে পারবে না। শেখ মুজিবুর রহমান সাহেব যেখানে ব্যর্থ হয়েছিলেন গণতন্ত্র রক্ষা করতে, তিনি সেই গণতন্ত্রকে বিকশিত করেছিলেন, ফিরিয়ে এনেছিলেন। যে আওয়ামী লীগকে তিনি, আওয়ামী লীগের সঙ্গে সঙ্গে যেসব দলকে তিনি নিষিদ্ধ করেছিলেন, তিনি সকল রাজনৈতিক দলকে তিনি আবার পুনর্বার রাজনীতিতে ফিরিয়ে এনেছিলেন, সকল পত্রিকাকে তিনি ফিরিয়ে এনেছিলেন। শহীদ রহমান এদেশের দুর্ভিক্ষকে নির্বাসিত করেছিলেন। ভাবা যায়, এই গরিব দেশটাকে তিনি সম্মানিত করেছেন, সারা বিশ্বের কাছে তুলে ধরেছেন। একটি গরিব দেশকে তিনি সম্মানের আসনে বসিয়েছিলেন, সমৃদ্ধ করেছিলেন। শহীদ রহমানের কার্যক্রম খুব কম সময়ের, আমি হিসাব করে দেখেছি 6 থেকে ম্যাক্সিমাম 7 বছর। আপনি চিন্তা করতে পারেন, আজ 15 বছর ধরে আমরা একটা নিষ্পেষিত হচ্ছে, ফ্যাসিবাদ কবলিত হয়েছে। একটা ব্যাংক নেই যে ব্যাংকের উপর মানুষ আস্থা রাখতে পারে।
কত হাজার লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে চিন্তা করা যায় না। ওই যে সালাম ভাই বললেন, যখনই ক্রাইসিস আসে তখনই তারেক সাহেবকে ধরবো বলে নিয়ে আসেন। আমি তো মনে হয় তারেক সাহেব এই মাটিতে যখনই পা দিবেন তখন এই ফ্যাসিবাদের শুধু পতন হবে না, তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। তাকে ধরে আনবেন কি করে? তিনি ফ্যাসিবাদকে কবরস্থ করার জন্য। পুলিশ কর্মকর্তার মুখোশ আপনাদের সামনে উন্মোচন করতে চলেছি, যিনি একাধিকবার চাঁদাবাজি করতে গিয়ে তিনি ধরা খেয়েছেন। তিনি বর্তমানে বাংলাদেশ আর্মড পুলিশ ব্যাটালিয়নের ডিআইজি অপারেশনসের মতো একটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। এবং এই কুখ্যাত পুলিশ কর্মকর্তা মোল্লা নজরুল ইসলাম তার দীর্ঘ কর্মজীবনে তিনি কিন্তু বাটপার, চিটার এবং চাঁদাবাজ হিসেবেই কিন্তু দুর্নাম কুড়িয়েছেন এবং নিজেকে অন্যতম শ্রেষ্ঠ একজন চাঁদাবাজ হিসেবেও তিনি প্রমাণ করেছেন। এবং এই প্রমাণটি তিনি করেছেন কিন্তু আজ থেকে প্রায় 11 বছর আগে। এবং ওই 11 বছর আগে তিনি ছিলেন গোয়েন্দা পুলিশের উপকমিশনার। সে সময় তিনি আবিদুল ইসলাম নামের এক ব্যবসায়ীর কাছ থেকে 1 কোটি টাকা ঘুষ নিয়েছিলেন। এবং ওই ব্যবসায়ী আবার নড়াইল 1 আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য কবিরুল হক মুক্তির পূর্ব পরিচিত। কবিরুল হক মুক্তি এই ঘটনায় মোল্লা নজরুল ইসলামকে অভিযুক্ত করে দুদকে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। এবং সে সময় এই মোল্লা নজরুল তার টিম পাঠিয়ে এই ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা নেওয়ার যে চেষ্টা করেছিলেন, বিভিন্ন অডিও কথোপকথন, বিভিন্ন ব্যাংকের থেকে যে টাকা নেওয়া হয়েছে সেই রিসিট ইত্যাদি যাবতীয় ডকুমেন্টস কিন্তু দুদকে সাবমিট করেছিলেন এই কবিরুল হক মুক্তি। কিন্তু যেটা হয় আর কি সব সম্ভবের দেশ বাংলাদেশে, যে যখন এই দুদকে তিনি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন তখনই কিন্তু এই কুখ্যাত পুলিশ কর্মকর্তা তিনি তার যত প্রভাব আছে তিনি খাটাবার চেষ্টা করেন এবং দুদকের দায়ের করা মামলা থেকে আওয়ামী চেতনাবাদী পুলিশ কর্মকর্তা নিজের নামটিকে বাদ দিয়ে তারই অপকর্মকে বৈধতা পাওয়াতে তিনি নিজে ভূমিকা রেখেছিলেন। এবং আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোথা থেকে তার এই প্রভাবটা না থাকলে যে একজন আওয়ামী লীগের সংসদ সদস্য তার বন্ধুর কাছ থেকে তিনি চাঁদাবাজি করতে ধরা হয়েছেন এবং সংসদ সদস্য নিজে দুদকে অভিযোগ করেছেন, তারপরেও কিন্তু রহস্যজনক কারণে কিন্তু তার নামটিকে বাদ দেওয়া হয়েছিল এই ঘুষের এই মামলা থেকে। তো বুঝে নেন প্রিয় দর্শক যে তার প্রভাবটা কত বেশি। এবং এ ব্যাপারে যখন এই সংসদ সদস্যের সাথে যোগাযোগ করা হয়েছিল তিনি বলেছেন যে এই মোল্লা নজরুল তো আসলে আমার এলাকার ছেলে, ছোট ভাইয়ের মতো, তো সে বারবার এসে আমার কাছে বলেছিল যে আমি অভিযোগটি প্রত্যাহার করে নেই এবং আমি যদি প্রত্যাহার না করি তাহলে তার হয়তো চাকরিও থাকবে না। তো আমি মানবিক দিক বিবেচনা করে আমি তাকে এই বিষয়টি থেকে প্রত্যাহার করতে আমি ভূমিকা রেখেছি এবং আবিদুল ইসলামকে সাথে নিয়ে আমি তার সাথে যে দ্বন্দ্ব সেটা মীমাংসা করিয়ে দিই। তো বুঝুন তাহলে এই হচ্ছে অবস্থা প্রিয় দর্শক, কিভাবে একটা চাঁদাবাজকে বাঁচিয়ে দেওয়া হলো। এখন যদি একটা মানুষ প্রকৃতপক্ষে অনুতপ্ত হয়ে থাকে চাঁদাবাজি করতে গিয়ে, যদি সে বুঝতে পারে যে আমি ভুল করেছি, মাপ চাই এবং তাকে যদি একবার ক্ষমা করে দেওয়া হয়, আমরা তখন ক্ষেত্রে নয় মেনে নিলাম যে ঠিক আছে একবার সে একটা অনুতপ্ত হয়েছে, ভুল করেছে, না মাফ করে দেওয়া হলো। কিন্তু এখানেই তো শেষ নয়। এই মহা বাটপার এই মোল্লা নজরুল ইসলাম এরপরেও তো সে একাধিকবার চাঁদাবাজি করেছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে চাঁদাবাজি করেছে, করে কট খেয়েছে। তারপরেও কি সেরকম কোনো দৃশ্যমান পদক্ষেপ তার বিরুদ্ধে নেওয়া হয়নি। এবং সেই বিষয়গুলি প্রিয় দর্শক আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। এবং শেখ হাসিনা কিন্তু নানা সময় এই কুখ্যাত পুলিশ কর্মকর্তাকে তিনি পুরস্কার দিয়েছেন, পুরস্কৃত করেছেন, তার নিজের হাত থেকে এই ব্যক্তি পুরস্কার পেয়েছে। অথচ তার দলের বড় বড় সংসদ সদস্য বা নেতা কর্মীদের থেকেও কিন্তু এই পুলিশ কর্মকর্তা তিনি চাঁদাবাজি করেছেন, করে তিনি অভিযুক্ত হয়েছেন, তার বিরুদ্ধে দুদকে অভিযোগ জমা করেছে, তারপরে কিন্তু তার কিছু হয়নি। অর্থাৎ বুঝুন যে তার খুঁটির জোর কত। ছাত্রলীগ করেছেন, এটা তো একটা অন্যতম কারণ, ছাত্রলীগ করেছেন তিনি, ওইটা একটা খুঁটির জোর তার ছিল। এবং সবচেয়ে বড় কথা যে দুর্নীতিবাজদেরকে শেখ হাসিনা তিনি পৃষ্ঠপোষকতা করে আনন্দ পান, কারণ তার এই অবৈধ শাসনকে বা এই রেজিমকে টিকিয়ে রাখার জন্য এ ধরনের মোল্লা নজরুলের মতো চোর বাটপার বা দুর্নীতিবাজকে কিন্তু তার প্রয়োজন, যার মধ্যে ইনসাফ আছে, যিনি সৎ মানুষ, তাকে কিন্তু শেখ হাসিনার প্রয়োজন নেই। কারণ তার মধ্যে তো মনুষ্যত্ব থাকতে পারে, তার মধ্যে বিবেক জাগ্রত হতে পারে। কিন্তু যারা আফরুজ্জামান মিয়ার মতো, যারা বেনজিরের মতো বা যারা মোল্লা নজরুলের মতো, তাদের মধ্যে তো মনুষ্যত্ব নেই, বিবেক নেই, তারা দুর্নীতিবাজ, তারা চাঁদাবাজ, তারা এরকম নিজেরা খারাপ দেখেই তো আরেকটা খারাপ রেজিমকে কন্টিনিউশনের ক্ষেত্রে ভূমিকা রাখবে। এবং এই কারণে কিন্তু শেখ হাসিনা বেছে বেছে এই ধরনের লোকগুলোকেই পুরস্কৃত করেন। তো নানা সময় শেখ হাসিনা কিন্তু এই ব্যক্তিটিকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে প্রদান করেছেন। এবং আরেকটি তথ্য হচ্ছে যে বিএনপি শাসনামলেও কিন্তু এই মোল্লা নজরুল তিনি সুবিধাজনক অবস্থানে ছিলেন, তার কিন্তু কোনো অসুবিধা ঘটেনি বিএনপি শাসনামলে, কারণ তার পিতা ছিলেন তার এলাকার থানা বিএনপির সহসভাপতি। তো ওই প্রভাবটাকে তিনি কাজে লাগিয়েছিলেন বিএনপি শাসনামলে। আবার তার ভাই জাতীয় পার্টির রাজনীতির সাথে সম্পৃক্ত, অর্থাৎ যখন যে সরকার ক্ষমতায় এসেছে তিনি কিন্তু সেই সরকারকে তিনি কনভিন্স করতে পেরেছিলেন। তার বাবার প্রভাবে তিনি বিএনপি সরকারকে কনভিন্স করেছেন, আর নিজে তো ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন, সেই হিসাবে আওয়ামী লীগকে তিনি ম্যানেজ করে চলতে পেরেছেন। তো এখন এই ডিবিতে উপপুলিশ কমিশনার থাকাকালীন এই মোল্লা নজরুল কিন্তু শুধু যে ওই আওয়ামী লীগের একজন সংসদ সদস্য তার ব্যবসায়ী বন্ধুর সাথে চাঁদাবাজি করে ধরা খেয়েছেন তা কিন্তু নয়, তিনি আরো একটি রং নাম্বারে তিনি জাল করেছিলেন এবং তিনি শেখ রেহানার দেবর যিনি অর্থাৎ নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী, তার ভাই শফিক সিদ্দিকীর প্রতিষ্ঠানেও কিন্তু চাঁদাবাজি করতে গিয়ে ধরা খেয়েছিলেন। এবং এই ঘটনার শাস্তি হিসেবেই কিন্তু পরবর্তীতে ডিবি থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং তাকে একটি অত্যন্ত ছোট জেলা হিসেবে পরিচিত জয়পুরহাট, সেই জয়পুরহাটে কিন্তু তাকে পরবর্তীতে বদলি করে দেওয়া হয় এর শাস্তি হিসেবে। কিন্তু সেখানে গিয়েও কিন্তু তিনি তার দুর্নীতি এবং অনিয়ম অব্যাহত রাখেন এবং যে কারণে পরবর্তীতে তাকে ওএসডি করা হয় এবং লম্বা সময় তিনি তার ওএসডিটা কিন্তু বহাল ছিল এবং পরবর্তীতে তাকে পানিশমেন্ট পোস্টিং হিসেবে সিআইডি এর মানি লন্ডারিং সেকশনে দেওয়া হয়। এবং এখানেও কিন্তু মোল্লা নজরুল শুরু করে দেয় তার 2 নাম্বারই এবং দেশের যত ধনাঢ্য ব্যবসায়ী রয়েছেন তাদেরকে তিনি একের পর এক মানি লন্ডারিং এর মামলায় ফাঁসিয়ে দিয়ে হেনস্থা করতে থাকেন এবং শত শত কোটি টাকা তিনি ধান্দা করতে থাকেন, কারণ যারাই তাকে টাকা দিতে অস্বীকৃতি জানান তাদেরকে তিনি মানি লন্ডারিং মামলায় ফাঁসিয়ে দিতে থাকেন। এবং পরবর্তীতে কিন্তু একটা সময় এই যে দুর্বৃত্তপনা তিনি করে বেড়াচ্ছেন এটিও ধরা পড়ে এবং সে কারণে তাকে সাসপেন্ড করা হয়। কিন্তু যে আবার একই কথা, আজকে মার্কিন যুক্তরাষ্ট্র অ্যান্টি ক্লেপ্টোক্রেসি অ্যাক্টের দ্বারা যখন একটা স্যাংশনের কথা শুনলাম, এরপরে দেখছি কিছু নড়াচড়া, তাও নিজের ঘরে দায় নিচ্ছেন না। যদি আরো অনুসন্ধানী কোনো তদন্ত হয়, এই ধরনের বেনজির, এই ধরনের আজিজ, জ্ঞান আজিজ এই সরকারের মধ্যে আরো অনেকেই ঘাপটি মেরে আছে। আমরা তো আগে শুনিনি
পুলিশ প্রধানদের এত অপকীর্তি, প্রধানমন্ত্রীর দায় কি আপনার উপর যায় না? ওবায়দুল কাদের এগুলোর দায় কি আপনাদের উপর যায় না? এই সরকারই হচ্ছে ক্রিমিনাল সরকার, অপরাধী সরকার। তাই তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা তারা নিতে পারেন না। ওবায়দুল কাদের সাহেব বলেন দায়িত্ব হচ্ছে দুদকে। আপনার অর্থমন্ত্রী বলেন যে সেনাবাহিনীর প্রধান আজিজ সাহেব সে সেনাবাহিনীর আইন অনুযায়ী তারা বিচার করবে, তার দায়িত্ব সেনাবাহিনীর। আপনাদের দায়িত্ব নেই? পৃথিবীর যে কোনো দেশের গণতান্ত্রিক সরকার হলে এদের অপকর্মের দায়িত্ব সরকারের উপর বর্তত। সেই সরকার প্রথমেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিত, অথবা সরকারকে পদত্যাগ করতে হতো যদি সত্যিকার গণতন্ত্র থাকতো। আজকে গণতন্ত্র নাই বলেই আজকে যারা বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টের প্রধান, আগে তো আমরা শুনিনি সেনাবাহিনীর প্রধানের এত অপকীর্তি যে সেনাবাহিনীর প্রধান, পুলিশের প্রধান তার যে এমন মাফিয়া তন্ত্রের সাথে যুক্ত, এটা জনগণ কিছুটা জানলেও এত ডিটেলস জানতো না। এরা দমন করেছে আন্দোলন, এরা প্রকাশ্য হুমকি দিয়ে হত্যার হুমকি দিয়েছে সাহেব, তৎকালীন আইজি সাহেব। কিন্তু এরা যে নিজেরাও যত বিত্ত বৈভবের মালিক এইটা জনগণ আরো বেশি করে জানছে। আমরা আগে বলেছি কেন তাদেরকে এই সুযোগ দেওয়া হয়েছে। নির্মমভাবে সেগুলোকে দমন করেছে। এর প্রাইজ হিসাবে, এর পুরস্কার হিসাবে শেখ হাসিনা একের পর এক প্রমোশন দিয়েছেন। পুলিশ কমিশনার এসপি থেকে পুলিশ কমিশনার, পুলিশ কমিশনার থেকে আইজি করেছেন বেনজির সাহেব। আর উনি যে সমস্ত অপকর্ম করেছেন শেখ হাসিনা দেখেও না দেখার ভান করেছেন, কারণ তিনি তা বৈধ। কিন্তু অবৈধ প্রধানমন্ত্রী থাকার জন্য এই সমস্ত লোকরা অত্যন্ত নিবেদিত প্রাণ হয়ে কাজ করেছে। 365 বিঘা জমি, 5-6টা ফ্ল্যাট, বেনজির এবং আজিজ সাহেবের সব তাই দায়িত্ব আওয়ামী সরকারের। একদিন জনগণের আদালতে, একদিন জনগণ বিচারক হয়ে এই সরকারের সমস্ত অপকীর্তির বিচার করবে। আজকে জনদৃষ্টিকে অন্যদিকে করতে চান। আরে মানুষ, দেশের মানুষ, এদেরকে আমি ইয়ের দাম বৃদ্ধি করলাম, গ্যাসের দাম, পানির দাম, বিদ্যুতের দাম, ডিজেলের দাম, কেরোসিনের দাম, পেট্রোলের দাম, অক্টেনের দাম, এদের হইচই করুক। আর এগুলোর দিকে চোখ যেন না যায়, মনোযোগ যেন রাখে। দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।